হাম উপসর্গের শরীয়তপুর, বরিশাল ও সিলেটে আরও ৩ শিশুর মৃত্যু। ঝিনাইদহেও বাড়ছে আক্রান্তের সংখ্যা। 10-15 দিন জ্বর আসলে তারপরে 4-5 দিন মতো হাম দেখা যাচ্ছে। জ্বর নেই খালি এখন বাবু শ্বাসকষ্ট ঠান্ডার জন্য। রাজশাহী মেডিকেলে 6 মাস ধরে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ। বাইরে থেকে কিনতে হচ্ছে চড়া দামে, বেপাকে দরিদ্র মানুষ। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেল সংগ্রহে নাজেহাল গ্রাহকরা। সাময়িকভাবে বন্ধ অনেক পাম্প, বাড়ছে ক্ষোভ। 6টার সময় আসছি, এখন মোটামুটি 11টা বাজে। তারপরে মাত্র সিরিয়ালে ঢুকলাম। এই রোদটা এখন অস্বস্তি লাগতেছে আমার কাছে। আমি ওই পর্যন্ত যাতে পারবো কিনা আল্লাহ জানে। কালকে সিরিয়াল দিছি, কালকে তেল পাইনি কোথাও। আজকে পাইছি তাও 300 টাকার। এই 300 টাকার তেল কত দূর চলবো? নড়াইলের কালিয়ায় নকশা জটিলতায় 8 বছরেও শেষ হয়নি বারুইপাড়া সেতুর কাজ। ঝুঁকি নিয়ে ট্রলারে হাজারো মানুষের নদী পারাপার। অনেকদিন যাবৎ হচ্ছে কিন্তু কাজ হচ্ছেই না। এদের খেয়া আছে, খেয়া মনে করেন যে তেমন একটা ভালো না। ভোগান্ত পড়ি আমরা, হয়তো কেউ পড়ে যায় ট্রলারেতে। কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি যে আসলে অতি দ্রুত যেন এই সেতুর কাজটা শেষ করা হয়। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা শুরু। উপকূলে ফিরেছেন জেলেরা। ভারতীয় ট্রলারে অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারির দাবি। শুভেচ্ছা, আমন্ত্রণ, বিরতিহীন সংবাদ সারা দেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। হামের উপসর্গ নিয়ে বরিশাল, শরীয়তপুর ও সিলেট ওসমানী মেডিকেলে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে 4 জনের প্রাণ গেল। 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে 24 জন রোগী ভর্তি হয়েছে, আর চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 14 জন। উপসর্গ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে চিকিৎসাধীন 164 জন। রাজশাহী বিভাগ ছাড়াও ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, খুলনা বিভাগে হাম আক্রান্তের সংখ্যা বাড়ছে। কোথাও কোথাও হাসপাতালে ওয়ার্ডের বাইরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে করে সংক্রমণ ঝুঁকি বাড়ছে, আর হামের প্রকোপ না কমায় অভিভাবকদের মাঝে উদ্বেগ বাড়ছে। এদিকে দেশের 4 সিটি কর্পোরেশন এবং 30 উপজেলায় চলছে হামের বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার 20 এপ্রিল থেকে সারা দেশে এই কর্মসূচি শুরু হবে। হ্যাঁ, মানে প্রথমত জ্বর, ডায়রিয়া, সর্দি, মানে এগুলো দিয়ে শুরু হয়েছে। সর্দি হচ্ছিল, কাশ হয়েছিল, হালকা জ্বর, গায়ে যে র্যাশ লাল লাল বের হয়েছিল। কালকে থেকে বেশি বোঝা যাচ্ছে। চিকিৎসা লিখছি স্যারের। বরিশালে আমাদের সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। তিনি আমাদেরকে জানাবেন এ বিষয়ে কি তথ্য আছে। আর কাউসার, যেমনটি জানলাম, আজ বরিশাল মেডিকেলেও হামের উপসর্গ নিয়ে একজন শিশু মারা গেছে। এই হাম আর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা সেটি তো বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন? বৃষ্টি, গেল 24 ঘন্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 25 জন শিশু হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এখানে, এবং এই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 140 জন শিশু চিকিৎসা নিচ্ছেন। কিছুদিন আগে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালে এই যারা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন বা আক্রান্ত হচ্ছেন তাদের চিকিৎসার জন্য 3টি কক্ষ খোলা হয়েছিল আইসোলেশন রুম হিসেবে। তবে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় আমরা এই মুহূর্তে দেখেছি যে আরও একটি কক্ষ বাড়ানো হয়েছে হামের চিকিৎসার জন্য। এবং এখানকার যারা চিকিৎসকরা রয়েছেন তারা জানিয়েছেন যে প্রতিনিয়তই রোগীর সংখ্যা বাড়ছে এখানে, এবং শিশুরা হামের উপসর্গ নিয়ে ভর্তি হচ্ছেন। কারো জ্বর, কারো পাতলা পায়খানা, কারো শরীরে লাল রেশ দেখা দিচ্ছে, এবং তারা বলছেন যে যত দ্রুত সম্ভব চিকিৎসার আওতায় নিয়ে আসার জন্য। এবং গেল 24 ঘন্টায়, অর্থাৎ গতকাল সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত একজন শিশুর মৃত্যু হয়েছে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়। এছাড়াও বরিশাল জেলায় যে বিভিন্ন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো রয়েছে বা জেলা হাসপাতালগুলো রয়েছে সেখানেও রোগীরা চিকিৎসা নিচ্ছেন। বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে আসলে প্রাথমিকভাবে যারা উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে বহির্বিভাগে দেখা হচ্ছে, যাদের অবস্থা গুরুতর তাদেরকে হাসপাতালে ভর্তি করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ কাউসার।
ঝিনাইদহেও হামের উপসর্গ ছড়িয়ে পড়েছে। প্রতিদিন শিশুরা আক্রান্ত হচ্ছে এবং অভিভাবকরা আতঙ্কিত হয়ে পড়ছেন। তবে স্বাস্থ্য বিভাগ বলছে জেলার পরিস্থিতি এখনো ভয়াবহ নয়। এছাড়া কঠিন পরিস্থিতি সামাল দিতে আগাম প্রস্তুতিও নেওয়া হয়েছে। গত 2 সপ্তাহে বিভিন্ন হাসপাতালে 43 জন রোগী ভর্তি হলেও এরই মধ্যে 31 জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। হামের উপসর্গ নিয়ে ঝিনাইদহে প্রতিদিনই বাড়ছে শিশু রোগীর সংখ্যা। এতে উদ্বিগ্ন স্বজনরা। গেল 2 সপ্তাহে জেলার 6টি উপজেলায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 43 জন রোগী। এদের মধ্যে 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা সহ আশপাশের বিভিন্ন জেলার হাসপাতালে পাঠানো হয়েছে তাদের। তবে আসার কথা, এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 জন শিশু। চিকিৎসাধীন 9 জন। পরিস্থিতি সামাল দিতে হাসপাতালগুলোতে আইসোলেশন ওয়ার্ড সহ নানা ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য বিভাগ। প্রথমে জ্বর আসছিল, তারপরে গায়ে এইগুলো বেরোলো, সঙ্গে সঙ্গে আমি হসপিটালে নিয়ে আসছি। 10-15 দিন জ্বর আসলে তারপরে 4-5 দিন মতো হাম দেখা যাচ্ছে। এখন মানে পুরোটাই সুস্থ, হাম জ্বর নেই খালি এখন বাবুর শ্বাসকষ্ট ঠান্ডার জন্য। চিকিৎসকরা বলছেন শিশুদের শরীরে র্যাশ দেখেই আতঙ্কিত হয়ে পড়ছেন অভিভাবকরা। জানান হাসপাতালে ভর্তিদের বেশিরভাগই অতিরিক্ত ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত রোগী। বাচ্চাদের জ্বরের সাথে গায়ে একটু লাল দাগ হলেই মায়েরা অভিভাবকরা খুব চিন্তায় পড়ে যাচ্ছে বা অস্থির হয়ে যাচ্ছে যে তাদের বোধহয় হাম হয়েছে। তো এই বিষয়ে আপনারা একটু সচেতন হবেন যে গায়ে লাল দাগ মানেই হাম নয়। হাম আসলে সাধারণত 6 মাসের নিচে যদি বুকের দুধ পান করে যেসব বাচ্চা, তাদের হাম হয় না। সিভিল সার্জন জানান জেলায় পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিনের মজুত রয়েছে। কোনো শিশুই যেন টিকা কর্মসূচির আওতার বাইরে না থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছেন তারা। কিছু রোগী ভর্তি হয়েছে, সেগুলো খুব বেশি ডেঞ্জারাস না বা কম্পিটিশন নিয়ে ভর্তি হয়নি। আর আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলোতে হামের রোগী স্ক্রিনিং করা হচ্ছে, আউটডোর দেখা হচ্ছে, মোটামুটি 2-1টা ভর্তি হচ্ছে এবং ট্রিটমেন্ট নিয়ে ফেরত যাচ্ছে, ভালো আছে। আমাদের মৃত্যু হার পুরোপুরি 0। হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ তৈরি হলেও আতঙ্কিত হওয়ার কারণ নেই বলছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। 6 মাস ধরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে জলাতঙ্ক রোগের ভ্যাকসিন সরবরাহ বন্ধ রয়েছে। একাধিকবার মন্ত্রণালয় চিঠি পাঠিয়েও এর সুরাহা হয়নি। কবে নাগাদ ভ্যাকসিন মিলবে তারও কোনো ঠিক নেই। হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে কিছুদিন বাইরে থেকে কিনে চালালেও গত 3 সপ্তাহ ধরে ভ্যাকসিন আর সিরিঞ্জ সরবরাহ একদম বন্ধ। বিকল্প এখন তাই বাইরে থেকে চড়া দামে কেনা, আর এতে যাদের সামর্থ্য নেই তারা পড়েছেন বিপাকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিন গড়ে 280 থেকে 320 জন রোগী জলাতঙ্কের টিকা নেন। দীর্ঘ 6 মাস থেকে হাসপাতালে রোগীদের জন্য বিনামূল্যে জলাতঙ্কে রোগের ভ্যাকসিন সরবরাহ একদম বন্ধ রয়েছে। ধাক্কা সামলাতে হাসপাতাল কর্তৃপক্ষ কিছুদিন বাজার থেকে ভ্যাকসিন কিনে চালিয়েছেন। তবে গত 3 সপ্তাহ ধরে ভ্যাকসিন আর সিরিজ সরবরাহ একদম বন্ধ রয়েছে। ফলে শহরের ফার্মেসিগুলোতে গিয়ে চড়া দামে এই 2 পণ্য কিনতে হচ্ছে রোগীদের। এখানে আমি শুনলাম ভ্যাকসিন নেই সরকারিভাবে, তো আমাদের আগে একজন ভ্যাকসিন এসেও ডোনেট করে গেছে একটা ভ্যাকসিন, তো ওনারটাই আমরা দিলাম। আর সিরিঞ্জ একটা বাইরে থেকে 10 টাকা দিয়ে কিনে আনতে হয়েছে। হাসপাতালে আসার পর বললো যে এখানে ইনজেকশন সাপ্লাই নাই, বললো যে এই ইনজেকশনটা হচ্ছে বাইরে থেকে কিনে আনতে। তো এটা এখন কিনে নিয়ে আসার পরে এখন সিরিজও সাপ্লাই নেয়, এখন ওইটাও কিনে নিয়ে আসার পরে তারপরে এটা ইনজেকশন দেওয়া লাগবে। বর্তমানে টিকার তীব্র সংকটের কারণে একটি ভায়াল একাধিক ব্যক্তি ভাগ করে নিচ্ছেন। যাদের সামর্থ্য নেই তারা ব্যবহৃত ভায়ালের অপেক্ষায় থাকছেন। একটা ইনজেকশন কিনলে নাকি 4 জন সেটা ব্যবহার করা যায়। এখন আমি যদি সেটা একাই ইউজ করি তাহলে তো বাকি 3টা ডোজ তো আমার নষ্ট হয়ে যাচ্ছে, এটাও তো একটা ওয়েস্টেজ। আসে তো সাপ্লাই নাই, মোহনপুর মেডিকেলে গেলাম তাও সাপ্লাই নাই, এখানে আসলাম তাও সাপ্লাই নাই রাজশাহীতে। দায়িত্বরত নার্সরা বলছেন এর আগে কখনোই ভ্যাকসিন সরবরাহ পুরোপুরি বন্ধ হয়নি। এখন রোগীরা বাইরে থেকে কিনে আনলে তবে জলাতঙ্কের প্রতিষেধক দেয়া সম্ভব হচ্ছে। এর আগে এত বড় ধরনের সমস্যা হয়নি। হয়তো ঢাকা থেকে আসতে একদিন হয়তো মাল আসছে, আচ্ছা পৌঁছতে পারলো না সেদিনকে, তখন হয়তো একটা দিনের জন্য, কিন্তু এর আগে এত বড় সমস্যা কোনোদিন হয়নি।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে কয়েক মাস থেকে একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েও কোনো লাভ হয়নি। আর কবে নাগাদ ভ্যাকসিন পাওয়া যাবে তারও নিশ্চয়তা দেওয়া হয়নি। গত কয়েক মাসে ধারাবাহিকতায় আমরা কিন্তু কয়েকবার চিঠি প্রেরণ করেছি, কিন্তু আমাদেরকে কোনো সদুত্তর দেওয়া হয়নি এবং খুব নিকট ভবিষ্যতে এই ভ্যাকসিন আসবে এরকম কোনো কথাও বলা হয়নি। তারেক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। জ্বালানি তেল নিয়ে গ্রাহকদের ভোগান্তি কমছে না। দেশের বিভিন্ন জেলায় আজও পাম্পে দীর্ঘ লাইন। পরিস্থিতি সামাল দিতে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি করছেন পাম্প মালিকরা। এদিকে জ্বালানি তেল সংকটে আজও সাময়িকভাবে বন্ধ রয়েছে অনেক পাম্প। তীব্র গরমের মধ্যেই পাম্পে গ্রাহকদের অধীর অপেক্ষা। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না চাহিদা মতো জ্বালানি তেল। দেশের বেশিরভাগ জেলাতেই অনেকটা একই চিত্র। জ্বালানি তেল সংগ্রহে কমছেই না গ্রাহকদের ভোগান্তি। বিশেষ করে পেট্রোল আর অকটেনের সংকটই বেশি। অনেক জায়গায় চাহিদা মতো মিলছে না ডিজেলও। এই রোদ্রে এখন অস্বস্তি লাগতেছে আমার কাছে, কারণ ওই পর্যন্ত জাতি পারবো কিনা আল্লাহ জানে। এত সমস্যা হলে হয়। এই 6টার সময় আসছি, এখন মোটামুটি 11টা বাজে। তারপরে মাত্র সিরিয়ালে ঢুকলাম। তো এই 2.5-3 ঘন্টা কাজের তো প্রচুর ক্ষতি। তেল পাচ্ছি না, কালকে সিরিয়াল দিছি, কালকে তেল পাইনি কোথাও। আজকে পাইছি তাও 300 টাকার। এই 300 টাকার তেল কত দূর চলবো? তেল সংকটে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে অনেক ফিলিং স্টেশন। এক পাম্প থেকে আরেক পাম্পে ঘুরছেন গ্রাহকরা। সংকট না কাটায় বাড়ছে ক্ষোভ। আমি প্রায় 3 ঘন্টা ধরে আছি ভাই। তো যে দুর্ভোগ, এটা যে কবে সমাধান হবে আল্লাহ ভালো জানেন। সংকটে আছি, হয়তো বা আধাবেলা কাজ করি, আধাবেলা করতে পারি না তেল সংকটের কারণে। তেলের যে দুর্গতি, মানে আমাদের ভোগান্তি হচ্ছে, কারণ আমরা বাইকাররা বাইক নিয়ে সব জায়গায় অফিস আদালতে যাওয়া আসা করি। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে যে পরিমাণ সরবরাহ মিলছে তা ফুরিয়ে যাচ্ছে কয়েক ঘন্টার মধ্যেই। ব্যক্তি পর্যায়ে তেল মজুত করে তা খোলা বাজারে বিক্রির অভিযোগও করেছেন কেউ কেউ। পেট্রোল 1000 লিটার, ডিজেল 2000 লিটার, মোট 5000 লিটার তেল পেয়েছি। এই 5000 লিটার তেল সবার মাঝে বন্টন করতে যেয়ে হিমশিম খেয়ে যাচ্ছি। 5000 লিটারের থেকে অনেক বেশি চাহিদা এখানে, সেই চাহিদা তুলনায় আমরা তেলই পাইনি। বিভিন্ন জায়গা থেকে আসে ব্যবসার জন্য তেল নিয়ে বিক্রি করে। আমরা যতই দিচ্ছি তাদের চাহিদা ততই বেড়ে যাচ্ছে। আমার মনে হয়, আমার যে ব্যক্তিগত অ্যাজাম্পশন বা উপলব্ধি, এর থেকে আমি অনুমান করতে পেরেছি মোটরসাইকেলরা এরা এক ধরনের ব্যবসা শুরু করে দিয়েছে। পাম্পে জ্বালানি তেল বিক্রি কার্যক্রম তদারকি ও শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। জারিন অর্নি, যমুনা নিউজ। সাতক্ষীরা ফিলিং স্টেশনগুলোর কি অবস্থা সেটি জানবার চেষ্টা করব। আমাদের সহকর্মী আকরামুল ইসলাম অপেক্ষা করছেন আমাদের জন্য। আকরাম, যেহেতু জ্বালানির একটি সংকট চলছে, যদিও আজ জ্বালানি এবং খনিজ সম্পদ বিভাগের যিনি যুগ্ম সচিব তিনি বলেছেন যে মে মাস পর্যন্ত আসলে মজুদ আছে, সেক্ষেত্রে আপনি আমাদেরকে জানান সাতক্ষীরার ফিলিং স্টেশনের কি চিত্র? বৃষ্টি, সাতক্ষীরার 28টি ফিলিং স্টেশন রয়েছে এবং এর যে স্টেশনগুলোর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। হাতে গোনা কয়েকটি স্টেশনে তেল দেওয়া হচ্ছে এবং যেখানে তেল দেওয়া হচ্ছে সেখানে গ্রাহকদের দীর্ঘ লাইন এবং যে তেলটি সরবরাহ করা হচ্ছে তার কমপক্ষে 10 থেকে 12 ঘন্টা আগে গ্রাহকরা অপেক্ষা করছেন। আমি রয়েছি শহরের এবি খান ফিলিং স্টেশন, নিউ মার্কেট এলাকায়। এখানে আমরা একজন সঙ্গে কথা বলতে চাই। আপনি এখানে কখন থেকে তেল নেওয়ার জন্য অপেক্ষা করছেন, এখন পর্যন্ত কি অবস্থা? রাত 12টার থেকে এখন 5টা পর্যন্ত এই 17-18 ঘন্টার ভিতরে আমরা এখনো তেল পাই নাই। আর কখন পাবো এটা আমরা তো কেউ কোনো গ্যারান্টি নেই। আর আমরা তো এখন বাড়িও যেতে পারতেছি না, তেলের অপেক্ষায় গাড়ি সব এভাবে পড়ে রয়েছে। একটু আপনার কাছ থেকে জানছি, আপনি কখন থেকে অপেক্ষা করছেন? আমি রাত 4টা থেকে অপেক্ষা করতেছি, এই পর্যন্ত তেলের কোনো পাইনি। সকাল 6টায় গাড়ি গেছে, 8টায় দেওয়ার কথা ছিল, এই পর্যন্ত তেলের কোনো পাইনি। কখন পাবো নিজেও জানি না। মিষ্টি, শুনছিলেন যে কখন তেল তারা পাবেন, আসলে তারা নিজেরাও বলতে পারছেন না। এখানকার যিনি সরকারের ট্যাগ অফিসার ছিল, আমরা তার সঙ্গে কথা বলেছি। তিনি যেটি বলেছেন, এখান থেকে গাড়ি তেল আনতে ট্যাঙ্কার গাড়িটি খুলনা ডিপোতে গিয়েছে এবং সেখান থেকে ফিরলে মূলত তেল দেওয়া হবে। কিন্তু তিনি আমাদেরকে বলেছেন আজকে হয়তো এখান থেকে তেল সরবরাহ করা সম্ভব হবে না। সব মিলিয়ে বলা যায় যে তেলের জন্য জনজীবন স্থবির হয়ে পড়েছে এবং মানুষ হাহাকার পরিস্থিতি এবং চরম ভোগান্তির মধ্যে রয়েছে। বৃষ্টি, শুনছিলাম আমরা। ধন্যবাদ আকরাম।
পরীক্ষা ব্যবস্থায় নকলের ধরন পরিবর্তন হয়েছে, আর তা মোকাবেলায় আইন হালনাগাদ সহ অসাধু চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আসন্ন এসএসসি সমমান পরীক্ষা নিয়ে সিলেটে কেন্দ্র সচিবদের সাথে মতবিনিময় সভায় অংশ নিয়ে মন্ত্রী বলেছেন, মামলার কারণে আটকে যাওয়া ৩২,০০০ প্রধান শিক্ষক নিয়োগ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসন করা হবে। এছাড়া শিক্ষক স্বল্পতা পূরণে নতুন নিয়োগ না দেওয়া পর্যন্ত আউটসোর্সিং এর মাধ্যমে সমস্যা সমাধানের কথা ভাবছে সরকার। এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট বিভাগে শিক্ষার উন্নয়ন না হওয়ায় ক্ষোভ জানান তিনি। এই পূর্ণভূমি সিলেটের 17 বছর পরে নকল বলতে দেখা যায় যে ছাত্রছাত্রীদের মধ্যে ইনভলভ নাই, এর মধ্যে প্রাতিষ্ঠানিক ইনভলভ রয়েছে, সংঘবদ্ধ লোকরা রয়েছে, সেগুলিকে এই আইনে আয়তায় নিয়ে আসতে হবে, তাদের পানিশমেন্টের ব্যবস্থা করতে হবে। সেইভাবে আমরা আইনকে যুগ উপযোগী করছি। বেসিক যেখানে প্রাইমারি স্কুল, সেই প্রাইমারি স্কুলের 850টি পদ শূন্য রেখে কিভাবে এই এলাকার শিক্ষার মান বাড়াতে পারে আমি জানি না। আমি জানতে চাই এই 850টি পদ কবে পূর্ণ হবে। সারা দেশে বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। সাভারে এমনটা বলেছেন যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। দুপুরে সাভারের ব্যাংকটাউন এলাকায় আয়োজিত এক কর্মশালায় অংশ নেন তিনি। কর্মশালা আয়োজন করে যুব উন্নয়ন একাডেমি ও যুব উন্নয়ন অধিদপ্তর। প্রতিমন্ত্রী বলেন, বেকার যুবকদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার জন্য 64 জেলায় এরই মধ্যে ফ্রিল্যান্সিং এর কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া বিভিন্ন জেলা উপজেলায় শিক্ষিত বেকার যুবকদের প্রশিক্ষণ নিয়েও সরকারের কর্ম পরিকল্পনা রয়েছে। আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি আমাদের যুবকদের কর্মসংস্থানকে নিশ্চিত করার লক্ষ্য, এবং সেই কর্মসংস্থান নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কিন্তু ইতিমধ্যে আমাদের বিভিন্নভাবে আমাদের যুব মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে 64টি জেলায় ফ্রিল্যান্সিং এর যে কার্যক্রম আমরা ইতিমধ্যে উদ্বোধন করেছি। আমাদের আরো বেশ কিছু কর্ম পরিকল্পনা রয়েছে। বরিশালে একটি বসতঘরে বিস্ফোরণে বাবা ছেলে দগ্ধ হয়েছেন। ভোরে নগরীর দরগাবাড়ির মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, 3তলা ভবনের নিচতলার একটি ইউনিটে বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। ক্ষতিগ্রস্ত হয় বাসার আসবাবপত্র, দরজা জানালা। আর দগ্ধ হন ভাড়াটিয়া মানিক শীল, তার ছেলে মৃদুল শীল। পরে গুরুতর অবস্থায় শেরে বাংলা মেডিকেলে ভর্তি করে স্থানীয়রা। সেখান থেকে মানিক শীলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই দুর্ঘটনা। আর এই বিষয়ে তদন্তের কথা জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা আওয়াজ হয়, বিকট আওয়াজ। তারপরে তো উঠা 2 সেকেন্ডের ভিতরে দেখতেছি যে পাশের ঘরে সামনের ওই দরজা মরজা সব খুইলে পইরে গেছে। আমি আমার হাজবেন্ডে তাড়াতাড়ি আমার বাচ্চা কোলে নিয়ে দৌড়ে বের হয়ে গেছে, গেট দেখি সব ভাঙা টাঙ্গা। গ্যাসের কোনো লিকেজ থাকলেও থাকতে পারে, ঠিক আছে, বাট জিনিসটা এখনো তদন্তাধীন। সো এখন আমরা জিনিসটা দেখছি, আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত এটা সম্পর্কে একটা ভালো ফিডব্যাক দেওয়া যেতে পারে। বরগুনার পাথরঘাটায় আগুনে পড়েছে একটি বেকারি কারখানা, একজন দগ্ধ হয়েছেন এতে। মধ্যরাতে পৌর শহরের 6 নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, নিপা ব্রেড বেকারিতে শ্রমিকরা কাজ করে রাতে চলে যান। এরপরে কারখানাতে ধোঁয়া দেখতে পান তারা। শুরুতে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে, পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। আর ততক্ষণে পুরো আগুন কারখানায় ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জানান, আগুনে প্রায় 1.5 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। আগুন উৎপত্তি হবে কারেন্ট থেকে উৎপত্তি হয়েছে, প্রায় সার্কিট এলে সার্কিট থেকে 1.5 কোটির উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। সরকারি যদি অনুদান থাকে, সরকার আমার অনুদান দেবে, আমরা যে ব্যবসা বাণিজ্য করি। কুমিল্লার বিভিন্ন সময় আটককৃত 4 কোটি টাকা সমমূল্যের আমদানি নিষিদ্ধ ও ব্যবহার অনুপযোগী ভারতীয় পণ্য ধ্বংস করা হয়েছে। সকালে নগরীর কাপ্তান বাজার এলাকায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের উদ্যোগে সব মালামাল ধ্বংস করা হয়। এসব পণ্যের মধ্যে ছিল বিজিবির জব্দ করা আমদানি নিষিদ্ধ আতশবাজি, অবৈধ ওষুধ, শাড়ি, 3 পিস, মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী সহ ভারতীয় বিভিন্ন পণ্য। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের যুগ্ম কমিশনার, অতিরিক্ত পুলিশ সুপার, জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ আরও অনেকেই। নড়াইলের কালিয়া উপজেলায় নকশা জটিলতায় 8 বছরেও শেষ হয়নি নবগঙ্গা নদীর উপর বারুইপাড়া সেতুর কাজ। তাই প্রতিদিন ঝুঁকি নিয়ে ট্রলারে করে নদী পারাপার হচ্ছে মানুষ। সেতু নির্মাণে এমন ধীরগতিতে ক্ষুব্ধ চলাচলকারীরা। অবশ্য দ্রুতই কাজ সম্পন্ন করার আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।
নড়াইল শহর আর কালিয়া উপজেলাকে আলাদা করেছে এই নবগঙ্গা নদী। দূরত্ব ঘোচাতে 2018 সালে নদীর ওপর 1.5 বছর মেয়াদে সেতু নির্মাণ কাজ শুরু করে সড়ক ও জনপথ বিভাগ। তবে 8 বছরে শেষ হয়েছে 80% কাজ। 65 কোটি টাকার চুক্তিতে কাজটি শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠান মেসার্স জামিল ইকবাল অ্যান্ড মঈনুদ্দিন বাসী কনস্ট্রাকশন কোম্পানি। 2019 সালের জুনে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও কাজ হয় মাত্র 23%। এরপর 3 দফায় মেয়াদ বাড়ানো হয়। অগ্রগতি না হওয়ায় প্রতিষ্ঠান পরিবর্তন করে বাকি কাজ দেয়া হয় কংক্রিট অ্যান্ড স্টিল টেকনোলজিস লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। একটা সেতু এটার হয়তো সম্ভবত 1.5 বছর 2 বছর যে একটা মেয়াদ ছিল যে এই বছর এই টাইমে কাজটা শেষ করা হবে, কিন্তু সেইখানে এই সেতুটার টাইম বাড়াই দেখা যাচ্ছে যে 8 বছর 9 বছর পার হয়ে গেছে। কাজটা শুরু হওয়ার সাথে সাথে আবার থামে যাচ্ছে, এই বিগত দিন এইভাবেই চলতেছে। এসবের মাঝে বালখেরের ধাক্কায় সেতুর একটি পিলার ক্ষতিগ্রস্ত হলে নবগঙ্গা নদীকে সি থেকে পরিবর্তন করে বি গ্রেডের নদী হিসেবে প্রতিবেদন দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। ফলে সেতুর নকশা পরিবর্তনের প্রয়োজন পড়ে। এতে 65 কোটি টাকার সেতুর ব্যয় গিয়ে দাঁড়ায় 135,92,35,000 টাকায়। সেতু নির্মাণে এমন ধীর গতিতে ক্ষুব্ধ জেলাবাসী। এখানে ব্রিজ তো অনেকদিন যাবৎ হচ্ছে, কিন্তু কাজ হচ্ছেই না। এদের খেয়া আছে, খেয়া মনে করেন যে তেমন একটা ভালো না। তা আমরা আসলে এই সেতুর যে উপকারিতার জন্য যে আসলে দীর্ঘদিন যাবৎ হয়ে গেছে, এখনো এই সেতুর কাজ শেষ হচ্ছে না। কর্তৃপক্ষের কাছে আমরা আবেদন করি যে আসলে অতি দ্রুত যেন এই সেতুর কাজটা শেষ করা হয়। স্থানীয়রা বলছেন, সেতু নির্মাণ না হওয়ায় ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হয় সবাইকে। খেয়াঘাটের অবস্থাও নাজুক, এতে প্রতিনিয়ত বিপাকে পড়েন চলাচলকারীরা। আমাদের এই ব্রিজে আসা যাওয়া খুব সমস্যা হচ্ছে। আমাদের ব্যাংকে আসতে হয় এবং হসপিটালে আসতে হয়। আমার মেয়ে FWতে চাকরি করে এবং আমাদের মিটিংয়ে খুব অসুবিধা হয়। মাসে মাসে আসতেই হয় ব্যাংকে, আর ভোগান্ত পড়ি আমরা, হয়তো কেউ পড়ে যায় ট্রলারেতে। নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুযায়ী চলতি বছরে 30 জুন সেতুটির নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এবার নির্ধারিত সময়েই তা হবে বলে আশ্বাস দিয়েছেন নড়াইল সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এই সেতুর কাজটি মূলত এখন পূর্ণ উদ্যমে শুরু হয়েছে এবং এর মেয়াদ আছে আগামী 30 জুন 2026। এর ভিতরেই আশা করি এই কাজটি সম্পন্ন হবে এবং এ ব্যাপারে আমরা সম্পূর্ণ আশাবাদী এবং ঠিকাদারকে এভাবে মেসেজ দেওয়া হয়েছে। এলাকাবাসীর দাবি, সেতুটি হলে সড়ক পথে নড়াইল সদরের সাথে কালিয়া উপজেলা সহ বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জের সাথে সহজ হবে যোগাযোগ ব্যবস্থা। খুলবে এ অঞ্চলের অর্থনীতির নতুন দ্বার। জারিন অর্নি, যমুনা নিউজ। আজ থেকে শুরু হচ্ছে বঙ্গোপসাগরের সব ধরনের মাছ শিকারের উপর 58 দিনের নিষেধাজ্ঞা। ইতিমধ্যে ভোলার 7 উপজেলার জেলেরা সাগর থেকে ফিশিং বোট সহ মাছ শিকারের সকল উপকরণ নিয়ে তীরে ফিরে এসেছেন। আর ভারতীয় জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় এসে মাছ শিকার করতে না পারে, সেজন্য কঠোরভাবে নিষেধাজ্ঞা আরোপের দাবি জেলেদের। 58 দিনের জন্য বন্ধ মাছ ধরা, তাই সাগর থেকে একে একে ফিরছে ফিশিং ট্রলার। জাল, নৌকা আর সরঞ্জাম গুছিয়ে তীরে উঠেছেন জেলেরা। মাছের সুষ্ঠু প্রজনন, বংশবিস্তার এবং সামুদ্রিক সম্পদ রক্ষায় আজ থেকে 11 জুন পর্যন্ত চলবে নিষেধাজ্ঞা। নিয়ম মেনে সাগরে না যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন ভোলার লক্ষাধিক জেলে। নিষেধাজ্ঞার পুরোটা সময় কর্মহীন থাকে জেলেরা। তবু তাদের পক্ষ থেকে জোর দাবি সফল হোক কর্মসূচি, অসাধু জেলেদের বিরুদ্ধে কঠোর হোক প্রশাসন। তাহলে আমার অভিযান দিলে আর কোনো কামাইটা নেই, আমার একেবারে কামাইটা বন্ধ হয়ে যায়। এই মাছ ধরা বন্ধ হয়ে বন্ধ। আমরা 58 দিন অভিযানে আমরা কোনো সমুদ্রে যাই না, এমনকি সমুদ্রে মাছ ধরি না। ইন্ডিয়ার ট্রলার, ইন্ডিয়ান যারা সমুদ্রে মাছ ধরে তারা বাংলাদেশের ভিতরে ঢুকে মাছ ধরে, কিন্তু আমরা অভিযান পালন করি, তারা করে না। পাশাপাশি এনজিওর কিস্তি আদায় বন্ধ রাখা ও দ্রুত খাদ্য সহায়তা দেওয়ার আহ্বানও জানিয়েছেন জেলেরা। আমরা গোত ঋণ লেছি, সমুদ্র লেছি, আমরা এই দিন কাজে খাটাইছি, অনেক কামাই করছি, সাগরে গেছি দিতাছি, মানে 8-15 দিন সাগরে যাইতে নিয়ে ঋণ দিতে পারব না। যারা অরিজিনাল যাইলা এরা কাঠ নাই, এগো কাঠ নাই, আর কাঠ আছে দোকানদার, এগো কাঠ আছে রিস্কা লাগো। এদিকে নিষেধাজ্ঞা কার্যকরে কঠোর অবস্থানের কথা জানিয়েছে মৎস্য বিভাগ। নিয়ম ভাঙলে নেওয়া হবে আইনি ব্যবস্থা। ইতিমধ্যে আমরা বিভিন্ন ঘাটে ব্যাপক প্রচারণা করেছি, মাইকিং করেছি, লিফলেট বিতরণ করেছি, সচেতনতা সভা করেছি। বিরত রাখার জন্য 63,954 জেলের জন্য যে চাল বরাদ্দ আসছে সেটা আমাদের ইউনিয়ন পর্যায়ে বিতরণ হয়ে গেছে এবং এই চালগুলো আমরা আশা করছি যে আগামী 15 এপ্রিলের মধ্যে বিতরণ করতে পারবো।
ভোলা ৭ উপজেলার প্রায় ১ লাখ জেলে সাগরে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। এদের মধ্যে সরকারিভাবে নিবন্ধিত জেলের সংখ্যা ৬৩,৯৫৪ জন। নিবন্ধিত প্রতি জেলেকে ৭৮ কেজি করে চাল দেয়া হবে। জারিন অর্নি, যমুনা নিউজ। রংপুরের মিঠাপুকুরে চলছে ঐতিহ্যবাহী গৌরী সাহা বারুণী মেলা, আর সেখানকার খোঁজখবর রাখছেন সহকর্মী সরকার মাজহারুল মান্নান। মাজহার, মেলায় কি কি আয়োজন রয়েছে জানাবেন, দর্শনার্থীদের সমাগম কেমন দেখছেন? বৃষ্টি, দর্শনার্থী আসলে একেবারে অফুরান, অসংখ্য দর্শক এসেছে এবং আমরা এর আগেও যেটি বলেছিলাম যে গৌর সাহা বারুণী মেলা বা বৈশালী মেলা বলা হচ্ছে এবং রংপুরের মিঠাপুকুর উপজেলার মিলনপুর ইউনিয়নের যে গোপালপুর নামের যে জায়গাটি আছে সেখানে, এবং এখানে বিভিন্ন ধরনের যে প্রান্তিক অর্থনীতি বা হারিয়ে যাওয়া অনেক বিষয় ছিল সেগুলো এখানে কিন্তু উঠে এসেছে। আমি যদি আপনাকে একটুখানি বলি, সেটি হচ্ছে যে এখানে তৈজসপত্র অর্থাৎ ব্যবহারিক যে জিনিসপত্রগুলো আছে সেটি যেমন মাটির তৈরি যেসব জিনিসপত্র সবগুলো আসছে এখানে। একই সাথে লৌহজাত যে ব্যবহারিক জিনিসপত্র সংসারের প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষের, সেগুলো এখানে আছে। এখানে আছে কাঠের তৈরি যে সমস্ত জিনিসপত্র আছে সেই সব জায়গায় আমরা আসলে ওইভাবে সমস্ত কর্নারে, বিভিন্ন কর্নারে সেগুলো স্থান পেয়েছে। আমরা যে কর্নারটিতে আছি সেটি হচ্ছে যে বাঁশের তৈরি যে সমস্ত ব্যবহারিক যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলোর যে কর্নারটি আছে সেই কর্নারটিতে আমরা আছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে পারি, অর্থাৎ একেবারে বাঁশের তৈরি, একেবারে মাছ মারা যে পলো বলা হয় সেখান থেকে শুরু করে মাছ ধরা যে পলো বলা হয়, যে মুরগি বা হাঁস মুরগি রাখবার জন্য যেটি ব্যবহার করা হয়, ডালি, কুলা, চাইলন থেকে প্রত্যেকটা পদের বাঁশের যে তৈরি সেগুলো কিন্তু এখানে এসেছে। আমরা যে তথ্যটি এনেছি এখানে জানতে পেরেছি যে এখানে আরেকটি বড় বিষয় আছে যে এখানে প্রচুর পরিমাণে মিষ্টি বেচা বিক্রি হয়। যে এই মেলাটি হওয়ার তো ৩ মাস আগে থেকে এখানে ব্যবসায়ীরা মিষ্টির পসরা নিয়ে বসে থাকেন। আমরা একজনকে কথা বলছিলাম যে আজে তিনি ১০০ মণ মিষ্টি বিক্রি করেছেন, সেটা হচ্ছে জিলাপি এবং বিভিন্ন ধরনের মিষ্টি। এবং এই জায়গায় আমরা যখন কথা বলেছি এখানে যতগুলো এসেছে প্রায় ৫০ বা ৬০ জনেরও বেশি দোকানদার আসছেন এবং স্থানীয় ছাড়াও তারা বাইরে থেকে এসেছেন, বগুড়া থেকেই অনেকে এসেছেন এবং আশেপাশে নবাবগঞ্জ, দিনাজপুর থেকে এসেছেন। সবাই এখানে এসেছেন এবং যারা ক্রেতা আছেন তারা ক্রেতা কিনে কিন্তু সন্তুষ্ট। সারা বছরের যে গৃহস্থলীর যে জিনিসগুলো লাগে, অর্থাৎ এই বাঁশের তৈরি যে জিনিস লাগে, মাটির তৈরি যে জিনিস লাগে এবং লৌহজাত যে জিনিস লাগে, কাঠজাত যে জিনিসগুলো লাগে, সেগুলো কিন্তু তারা এখান থেকে একেবারে বেশি পরিমাণে কেনেন। এই জন্য ব্যবসায়ীরা আমাদেরকে যেটি বলেছেন যে এই ৩ দিনের মেলাটিকে ঘিরে তাদের ১ বছরের যে মেলার যে পুঁজির ব্যাপার থাকে সেই পুঁজির ব্যাপারটা লাভের মাধ্যমে এখানে উঠে আসে। এবং আরেকটা এখানে বিষয় আছে, আপনি দেখবেন যে এখানে ধরনের যে মিষ্টি আলু, অর্থাৎ এই মিষ্টি আলুটাও এখানে বেচা বিক্রি হয় এবং এখানে রসুনের একটা পসরা বসে। আমরা যদি আপনাদেরকে একটুখানি দেখাতে পারি যে রসুনের যে পসরা, অর্থাৎ এই রসুনগুলোও কিন্তু এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং সেখানে যেখানে কেজি অনুযায়ী হয় না, এখানে অর্থাৎ প্রত্যেকটা গুণে গুণে বিক্রি করা হয়। এবং এর পাশাপাশি কসমেটিক্স জাতীয় যে যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো তো আছেই। এবং এখানে আশেপাশে যে চরকি, অর্থাৎ ছোটদের জন্য যে খেলনাগুলো আছে। তবে এখানে যেটা আমরা মেলা ঘুরে দেখেছি যে এখানে লটারির নামে এক ধরনের জুয়া হচ্ছে, সেটি যেমন নিয়ন্ত্রণ করা দরকার। সাধারণত যে আয়োজনগুলো থাকে সেগুলো দেখছিলাম। ধন্যবাদ মাজহার আপনাকে। আর এই ছিল আমার কাছে সংবাদ সারা দেশে।